হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সাফিক্স প্রিফিক্সের গুরুত্ব। কেন সাফিক্স এবং প্রিফিক্স শিখতে হবে ইংলিশে, আর বাচ্চাদের এটা একেবারেই ক্লাস 6 থেকে সংযোজন করা হয়ে থাকে বন্ধুরা। আর অনেক বাচ্চারাই মনে করে যে সাফিক্স প্রিফিক্স তো অনলি 5 মার্কস, 5 নাম্বার থাকে পরীক্ষায় বন্ধুরা। এজন্য অনেকেই আমরা কিন্তু গুরুত্ব দিই না, গুরুত্ব সহকারে আয়ত্ত করি না, অথবা কয়েকটা পেজ পড়তে হয়, প্রায় অনেকটা মুখস্থ টাইপের পড়াটা পড়তে হয়। সেক্ষেত্রে অনেকেও বিরক্ত বোধ করেন, কেউ বা ভয় পান। সেজন্য সাফিক্সকে অ্যাভয়েড করে চলার কারণে প্রকারান্তরে ইংলিশে আপনি একটা দুর্বলতর স্টুডেন্টে পরিণত হয়ে যান। পর্যায়ক্রমে ইংলিশটাই আপনার কাছে ভীতিকর একটা অবস্থার সৃষ্টি করতে পারে সাফিক্স এবং প্রিফিক্সের জ্ঞানের অভাবে। ছোট্ট বিষয়, একটা বিশাল 5 লাখ টাকার গাড়ি যদি হয়, ভাল্টু কিন্তু অল্প কয়েক টাকার হয়। সেই ভাল্টুর অভাবে কিন্তু গাড়িটা অচল হয়ে যায় বন্ধুরা। অনুরূপভাবে সাফিক্স প্রিফিক্স বিষয়টা ছোট্ট একটা জিনিস হলেও ইংরাজি ভাষা অর্জনের জন্য সাফিক্স প্রিফিক্সের জ্ঞান থাকা আবশ্যকীয়। যদিও টপিক্সটা ছোট, এর গুরুত্ব সম্পর্কে আজকে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওটি না টেনে দেখবেন। আশা করি সাফিক্স প্রিফিক্স কী, এর পরিচয় এবং কি কি কারণে সাফিক্স প্রিফিক্স এত গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওটি এটাই শিখবেন ইনশাল্লাহ। তো কথা নয়, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সাফিক্স এবং প্রিফিক্স কি, এর সংজ্ঞাটা আগে ক্লিয়ার হওয়া যাক। সাফিক্স প্রিফিক্স সম্পর্কে যদিও আমার চ্যানেলে এর আগেও ভিডিও দেওয়া রয়েছে, পরিচয়, ডেফিনিশন। আজকে তারপর ভিডিওটা সংক্ষেপে পরিচয় দিয়ে মূল আলোচনায় চলে যাব। বন্ধুরা, একটা সেন্টেন্স লক্ষ্য করুন। যেমন দেখুন, আমি লিখলাম গো। এই গোটার সঙ্গে কি কি বর্ণ যুক্ত হতে পারে? যেমন এস বাই এর যোগ হয়। গোর সাথে আমরা অনেক সময় আইএনজি যোগ করতে পারি। গোর সঙ্গে অনেক সময় ইয়ার যোগ করতে পারি। গোয়ার, এই যে দেখুন, ওই যে গো মূল শব্দটির পরে যে সব বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হলো পরে, মূল শব্দের শেষে, এই মূল শব্দ কোনটা? গো শব্দের শেষে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন দেখুন পদ, মানে পার্ট অফ স্পিচ বা নতুন অর্থবোধক শব্দ তৈরি করলো, এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলোই হলো সাফিক্স। তাহলে মূল শব্দের শেষে নতুন বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো যখন নতুন পদ বা শব্দ তৈরি করে, সেই বর্ণগুলোকে সাফিক্স বলে। আরও একটা উদাহরণ দিই। যেমন বন্ধুরা, মূল শব্দ আমি নিলাম রাইট। দেখছেন, রাইট মানে কি? লেখা। তাহলে আমি দেখুন এখানে রাইটার তৈরি করলাম। তাহলে কি যোগ হলো বন্ধুরা? আর, একটি বর্ণ। এই আর হচ্ছে এখানে সাফিক্স। রাইট মানে লেখা, কিন্তু রাইটার বলার পর সেটার ভার নাই। দেখেন, এটা ভার, এটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। এই ভারটার কর্তা হয়ে গেল রাইটার, মানে লেখক, ঠিক না? এভাবে বন্ধুরা নতুন পার্ট অফ স্পিচও তৈরি করে। তাহলে আশা করি সাফিক্স কাকে বলে বুঝতে পেরেছেন। সংজ্ঞাটা কি হবে? যে মূল শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো যুক্ত হয়ে নতুন নতুন শব্দ বা পদ তৈরি করে, সেই নতুন বর্ণ বা বর্ণ সমষ্টিগুলোকে সাফিক্স বলে। এবার আসুন প্রিফিক্স কি সেটা ক্লিয়ার করি। প্রিফিক্স মানে হলো উপসর্গ, আর সাফিক্স মানে প্রত্যয়। তো প্রিফিক্স কি? যেমন দেখুন বন্ধুরা, আমি মূল একটা শব্দ নিচ্ছি, অনেস্ট। অনেস্ট মানে কি আমরা জানি? সৎ। এই সৎ শব্দটার সামনে দেখুন আমি বসায় দিলাম ডিস অনেস্ট। ডিস কথাটা অর্থাৎ ডিস বর্ণ সমষ্টি যুক্ত করে এর বিপরীত শব্দ তৈরি হলো ডিসঅনেস্ট। এর মানে হলো কি? অসৎ, তাই না? যেমন দেখুন বন্ধুরা, রেগুলার, এই শব্দগুলো আমরা পরিচিত, খুবই পরিচিত, তাই এগুলো দিয়েই আমি উদাহরণ সেট করছি। রেগুলার মানে কি? নিয়মিত। এর সামনে আরও একটা আই আর যোগ করে রেগুলারের সামনে যদি দেই, তাহলে কি অর্থ হয় দেখুন? ইররেগুলার মানে অনিয়মিত। বেশিরভাগ 99% ক্ষেত্রে এই প্রিফিক্সগুলো বিপরীত শব্দ তৈরি করে। তাহলে বিপরীত শব্দ তৈরি করতে আমাদের প্রিফিক্সের প্রয়োজন হয়। তাহলে প্রিফিক্স কি? সাফিক্সের মতোই সংজ্ঞাটা, একটু উল্টা। কি উল্টা? সাফিক্স কি হতো? মূল শব্দের শেষে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হতো। আর প্রিফিক্স, প্রি মানেই তো পূর্বে, তাই না? প্রিফিক্স মানে হলো মূল শব্দের সামনে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ ও পদ তৈরি করে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলোকে প্রিফিক্স বলে। আশা করি সংজ্ঞা পেয়েছেন উদাহরণ সহ। এখন আমরা দেখব যে সাফিক্স প্রিফিক্স কেন শিখব, এত গুরুত্বপূর্ণ কেন, বন্ধুরা। এখন আমি যদি বলি আমাদের শব্দ ভাণ্ডারের দরকার রয়েছে। আপনি অনেক গ্রামার জানেন, অনেক নিয়মকানুন জানেন ভাষার, কিন্তু আপনি গ্রামার শিখলেন, হ্যাঁ, গ্রামার আপনি শিখলেন, এ লট অফ গ্রামার। আপনি টেন্স পারেন, ভয়েস পারেন, ন্যারেশন পারেন, মোটামুটি যে বিষয়গুলো গ্রামারের পারেন, কিন্তু আপনি কোনো শব্দের অর্থ বোঝেন না। তখন কিন্তু আপনার শুধু গ্রামার দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। এজন্য আপনার ভোকাবুলারি যে কন্ট্রোল, এটার উপর থাকতে হবে বিশাল কন্ট্রোল। এজন্য কি আপনি বসে ডিকশনারি মুখস্থ করবেন, মানে শব্দকোষ বা শব্দ ভাণ্ডারে বই কিনে কিনে মুখস্থ করবেন? এটা কি আদৌ সম্ভব? কারো পক্ষে সম্ভব নয় বন্ধুরা। সেই
ভোকাবুলারি বা ডিকশনারি মুখস্থ করার কাজ করে দেবে এই সাফিক্স প্রিফিক্সের যদি টেকনিকগুলো আপনারা আয়ত্ত করতে পারেন। তাহলে ভোকাবুলারি সমৃদ্ধ করার জন্য আপনাকে সাফিক্স প্রিফিক্স জানতে হবে। কেন, কিভাবে সমৃদ্ধ হয় চিন্তা করতে পারেন। যখন আপনি পদ তৈরি করছেন, দেখুন আমি এই শব্দটা আবার নিয়ে আসলাম, রাইট। এই শব্দটা কি ভার্ব না? দেখুন তো ভার্ব। আমি এই শব্দটাকে এখন আপনাকে কি বলবো যে নাউন বানিয়ে দেখাবো। রাইটার একটু আগে দেখলাম, তাই না? রাইটার এই শব্দটা যদি আমি অ্যাডজেক্টিভ করতে চাই, রিটেন এই শব্দটা যদি আমি অ্যাডভার্ব করতে চাই, এই অ্যাডভার্ব হলো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলে অ্যাডভার্ব হয় বন্ধুরা। অ্যাডজেক্টিভের সঙ্গে কি যোগ হলে অ্যাডভার্ব হয়? এলওয়াই। রিটেনলি এভাবে বললে কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে আমি যদি সাফিক্স প্রিফিক্সের জ্ঞান অনুযায়ী এভাবে 4টা পার্ট অফ স্পিচ বানাতে পারি, এই যে নাউন বানালাম, এই যে অ্যাডজেক্টিভ বানালাম, এই যে অ্যাডভার্ব তৈরি করলাম। অ্যাডভার্ব তৈরি করা কিন্তু খুবই সোজা, একটু আগে বললাম। আপনি যদি অ্যাডজেক্টিভ বানাতে পারেন কোনো শব্দের, তার সঙ্গে এলওয়াই যোগ করে দেবেন, অ্যাডভার্ব হয়ে যাবে। বন্ধুরা দেখুন, একটি শব্দ কয়টি শব্দে পরিণত হলো? 4টা শব্দে পরিণত হলো। একটি শব্দ 4টি শব্দে আপনি পরিণত করতে পারেন। তো বন্ধুরা আপনি এভাবে যদি ধীরে ধীরে পড়তে পড়তে 200 শব্দ এভাবে চেঞ্জ করতে পারেন, সাফিক্স প্রিফিক্স অনুযায়ী 4টা পার্ট অফ স্পিচে রূপান্তর করতে পারেন, তাহলে বন্ধুরা দেখুন তো 4 200 গুণ করলে কত হয়? 800। আপনি 800 ওয়ার্ড শিখে ফেললেন। চিন্তা করা যায় 800 ওয়ার্ড মানে এই শব্দগুলো দিয়েই আপনি বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে যে কোনো প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, ডায়ালগ, আপনার স্পিকিং, আপনার লেকচার সব তৈরি করতে পারবেন এই সব ভোকাবুলারি দিয়ে বন্ধুরা। তাহলে আপনি কেন ডিকশনারি মুখস্থ করবেন? আর এভাবে কখনো সম্ভব নয়। তাহলে কষ্ট করে আপনার সাফিক্স প্রিফিক্স চ্যাপ্টারগুলো আয়ত্ত করুন। যারা একটু বড় হয়ে গেছেন, 6 7 8 থেকে ফাঁকি দিয়ে বা অ্যাভয়েড করেছেন বা ভয় করে এগুলোকে এড়িয়ে চলেছেন, আজই আমি পরামর্শ দেবো 6 7 এর বই থেকে পড়া শুরু করুন। কারণ ছোট্ট থেকেই আপনার ভীতিটাকে আগে শেষ করে দিন, দেখবেন সুন্দর সুন্দর নিয়মে সুন্দর সুন্দর উদাহরণ দেওয়া আছে। আর আশা করি বুঝতে পেরেছেন এটা কি কারণে গুরুত্বপূর্ণ। একটা হলো ভোকাবুলারিকে আপনার সমৃদ্ধ করবে, শক্তিশালী করবে, ভাষার পর দারুণ কন্ট্রোল আপনি নিয়ে আসতে পারবেন, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর হলো নতুন নতুন পদ সৃষ্টি হবে বন্ধুরা, অর্থাৎ নতুন নতুন পার্ট অফ স্পিচ তৈরি করতে পারবেন। এই 4টা পার্ট অফ স্পিচে কিন্তু এক্সচেঞ্জ হয় প্রত্যেকটা শব্দ, সবগুলো শব্দ বলছি না, অনেকগুলো শব্দ। ভাষার যেগুলো অব্যয় জাতীয় শব্দ এগুলো বাদে সবগুলো শব্দই, হ্যাঁ, অব্যয় জাতীয় শব্দ কোনগুলো? প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, হ্যাঁ, আপনার কি বলবো যে এই টাইপের এই 3 জাতীয় পার্ট অফ স্পিচগুলো কিন্তু অব্যয় জাতীয় শব্দ বন্ধুরা। যেমন ইন প্রিপোজিশন অলওয়েজ কিন্তু ইন হিসাবেই ব্যবহার হয়, ব্যতিক্রম থাকতে পারে। তো এগুলো হচ্ছে অব্যয়। এই অব্যয় জাতীয় ওই শব্দগুলো ছাড়া, হ্যাঁ, নির্দিষ্ট কিছু শব্দ ছাড়া আপনার 4টা পার্ট অফ স্পিচে রূপান্তরিত হয় যে কোনো শব্দ বলা যায়। তো আপনি যখন কোনো শব্দকে এরকম 4টা পার্ট অফ স্পিচে রূপান্তর করতে পারবেন, বিষয়টাই অন্যরকম, অ্যামেজিং। আপনাকে মনে হবে ওয়ার্ড ম্যাজিশিয়ান, ইংলিশ ম্যাজিশিয়ান মনে হবে বন্ধুরা। আচ্ছা, 2টো কারণ বললাম, একটা হলো ভোকাবুলারির জন্য, নতুন পার্ট অফ স্পিচ তৈরি করার জন্য। আর যারা ছাত্রছাত্রী সুন্দর নাম্বার পাবেন 5 নাম্বার, সেটার জন্য। বন্ধুরা 4 নম্বর যেটা হলো, আপনি সেন্টেন্স তৈরি করবেন তো, তাই না? তাহলে সেন্টেন্স যদি তৈরি করতে পারেন, সেন্টেন্স মানে কি? আপনি যা কিছু করবেন সেন্টেন্স দিয়ে তো। আর সেন্টেন্সগুলো কি দিয়ে তৈরি হয়? ওয়ার্ড বা শব্দ দিয়ে। সেন্টেন্সের একক, বাক্যের একক হলো শব্দ। আর সেই শব্দ যদি আপনি তৈরি করতে না পারেন, যেখানে নাউন সেট আপ করতে হবে নাউন, যেখানে ভার্ব, যেখানে অ্যাডজেক্টিভ, যেখানে অ্যাডভার্ব, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন পার্ট অফ স্পিচ সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে। তো আপনি যদি ঝটপট কোনো শব্দের এরকম পার্ট অফ স্পিচ না বানাতে পারেন, তত আপনি সেন্টেন্স মেকিং করতে পারবেন না। তাহলে গুরুত্বপূর্ণ হলো যে সেন্টেন্স মেকিং করতে আমাদের অবশ্যই ভোকাবুলারি দরকার। আর সেই ভোকাবুলারিকে সমৃদ্ধ করতে সাফিক্স প্রিফিক্সের জ্ঞান অপরিসীম বন্ধুরা। তো আসুন আমি ভিডিওর শেষে আপনাদেরকে কিছু সাফিক্স প্রিফিক্স এর পরিচয় তুলে ধরার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, বেশ কিছু সাফিক্সের মধ্যে উল্লেখযোগ্য সাফিক্স হলো যেমন আপনার মেন্ট, এটা থাকে, যেমন ডেভেলপমেন্ট, অ্যাডভান্সমেন্ট, এরকম, তাই না? যেমন দেখুন TION শন অথবা SION ঝন, অ্যাকশন, ডিসিশন, এরকম, তাই না? দেখুন এরপরে যেমন দেখুন বন্ধুরা ইজম, এটা থাকে, যেমন অ্যাক্টিভিজম, হ্যাঁ, অ্যাক্টিভিজম, এরকম ন্যাশনালিজম, এরকম ইজম থাকতে পারে, হ্যাঁ, AL থাকতে পারে, এগুলো সাফিক্স। নেস থাকতে পারে, যেমন গুডনেস, ব্যাডনেস, অ্যাডজেক্টিভের সঙ্গে নেস যোগ করলে নাউন হয়ে যায়, নেস থাকতে পারে। ITY থাকতে পারে, যেমন অ্যাক্টিভিটি, যেমন CY থাকতে পারে, CE থাকতে পারে, হ্যাঁ। তারপরে আপনার হলো যে হুড থাকতে পারে, যেমন বয়হুড, হ্যাঁ, চাইল্ডহুড। শিপ থাকতে পারে, ফ্রেন্ডশিপ। সার থাকতে পারে, যেমন ফার্নিচার, অ্যাডভেঞ্চার ইত্যাদি। যেমন ATE থাকতে পারে, যেমন IVE থাকতে পারে, যেমন অ্যাবল থাকতে পারে। সাফিক্স এগুলো হয় বন্ধুরা। ইবল থাকে,
ঠিক আছে, এগুলো হলো সাফিক্স ইটিসি সংক্ষেপে দিলাম বন্ধুরা। তাহলে আপনি যখন কোনো প্র্যাকটিস সহায়ক গ্রামার বই থেকে এগুলো পড়বেন, দেখবেন মেন্ট যোগে কোন কোন শব্দগুলো নাউন গঠিত হয়, অ্যাডজেক্টিভ গঠিত হয়, অ্যাডভার্ব গঠিত হয়, কোন কোন সাফিক্স দিয়ে, এগুলো সুন্দর করে আকারে আলোচনা করা আছে। আপনি যখন বারবার পড়বেন গুরুত্ব সহকারে বুঝে কোনো এক সময় আলটিমেটলি আপনার ব্রেন ওই পড়াটাকে ভালোবেসে ফেলবে, আপনার ভয়কে আপনি জয় করবেন এবং আয়ত্ত করে ফেলবেন। তখন দেখবেন নতুন নতুন শব্দ গঠন করা আপনার কাছে ব্যাপারে না। প্রথমে তো কষ্ট হবে একটু, সেই কষ্টটাকে স্বীকার করে আপনি আজই নাম দিয়ে ফেলুন এই সংগ্রামে, দেখবেন আপনি জয়ী হতে চলেছেন। এরপর আসুন কিছু আমি প্রিফিক্সের পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। ঠিক আছে, যেমন বন্ধুরা দেখুন, লক্ষ্য করুন, যেমন এই সমস্ত প্রিফিক্স খুবই কমন। ঠিক আছে, যেমন দেখুন একটু আগে দিয়েছিলাম ডিস, মিস, যেমন ডিসকানেক্ট, ডিসঅনেস্ট, এরকম ডিসলাইক, মিসআন্ডারস্ট্যান্ডিং, তাই না, মিসকানেক্ট ইত্যাদি। তারপরে দেখুন যেমন ইললিগাল, যেমন যেমন একটু আগে দিলাম ইররেগুলার, আনকমন থেকে আনকমন, দেখুন কমনের সামনে বসে, তাই না, আনকমন, হিম, এন, হ্যাঁ, যেমন দেখুন এক্সট্রাঅর্ডিনারি বলি না, অর্ডিনারির সামনে এক্সট্রাঅর্ডিনারি, ওভারনাইট, যেমন বললাম ওভারনাইট, ওভারটাইম, এরকম, আউটউইট মানে উপস্থিত বুদ্ধি, এরকম, তাই না। তাহলে বন্ধুরা কি বলবো যে এরকম অনেক আরও শব্দ থাকতে পারে, আমি এটিসি দিয়ে ক্লোজ করলাম। এরকম দেখুন আপনার কি বলবো যে বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো প্রিফিক্স হয়, আর বেশিরভাগ প্রিফিক্স মনে রাখবেন বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড তৈরিতে সহায়তা করে। প্রিয় বন্ধুরা, সাফিক্স প্রিফিক্সের জ্ঞান ছাড়া ভালো সেন্টেন্স মেকার হতে পারবেন না, বাক্যের অ্যানাটমি ঠিকমতো বুঝতে পারবেন না। আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের বিভিন্ন গ্যাপ ফিলিংয়ের কাজ থাকে, গ্যাপ ফিলিংগুলো আপনি ভালোভাবে ক্যাচ করতে পারবেন না যদি পার্ট অফ স্পিচের ট্রেন্ডিং বুঝতে না পারেন। একটা প্যাসেজ পড়ে বা সেন্টেন্সের মধ্যে গ্যাপের স্থানগুলো, গ্যাপ ফিলিংয়ে আপনি কষ্ট পাবেন। সর্বোপরি একটা প্যাসেজ বা কম্প্রিহেনশন পড়ে অর্থ অনুধাবন করতে পারবেন না, কারণ এগুলোর পার্ট অফ স্পিচ চেনাতে সাহায্য করে, গঠনে সাহায্য করে এবং শব্দ ভাণ্ডার বুঝতে সাহায্য করে। তাই আপনার যে কোনো কিছু ওভারঅল সেন্টেন্স, বাক্য, প্যাসেজ ইত্যাদি বুঝতে সহায়তা করবে। তো বন্ধুরা, ভাষাকে সমৃদ্ধ করতে হলে অবশ্যই এই ছোট্ট বিষয়টা কিন্তু আমাদের আয়ত্ত করতে হবে। আপনি আজকে নাম লিখে ফেলেন সাফিক্স প্রিফিক্স চ্যাপ্টারে, একটানা 10 দিন, 8 থেকে 10 দিন, প্রতিদিন 3 ঘন্টা করে পরিশ্রম করুন, 10 দিন, দেখবেন সাফিক্স প্রিফিক্স আপনার কাছে ইজি হয়ে গেছে। কারো হেল্প লাগবে না, কোনো প্রাইভেট বা কোনো টিচারের কাছে যেতে হবে না, জাস্ট আপনি আপনার জন্য যথেষ্ট, শুধু আপনার চেষ্টাই আপনার বড় শিক্ষক। বন্ধুরা, সাফিক্স প্রিফিক্স সংক্রান্ত আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই সেই মূল্যবান মতামত আমাকে উৎসাহিত করবেন। যদি মনে হয় বন্ধুরা আজকের ভিডিওটি শিক্ষণীয়, শিক্ষার আলোকে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই আজকের ভিডিওটি সমাপ্ত ঘোষণা করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ, আল্লাহ হাফেজ।